ব্যাপারটা হচ্ছে স্বয়ংসিদ্ধা কেন বলা হয়েছে। এখন গভর্নমেন্টের অনেক প্রজেক্ট আছে, সেটা তোমরাও জানো, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে যাতে পড়াশোনা মেয়েরা আরো ভালোভাবে করতে পারে তার জন্য বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করেছে। ঠিক আছে, এবার সেইটাই এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং আসল সত্যটা বুঝতে হবে যে কি ঘটনা। আমাদের সাথে অনেক কিছু হবে, কিন্তু যেটা আমাদের অ্যাকচুয়াল ফ্যাক্ট, যে আমাদের ভবিষ্যৎ গড়তে হবে। আজকে আমি এখানে আছি, এর কিছুদিন আগে তো আমি ওখানেই ছিলাম, আমি তো তোমাদের মধ্য থেকে এখানে এসেছি। সেটা বুঝতে হবে যে আমাকেও এই জায়গায় আসতে হবে, আমাকেও এই জায়গায় যেতে হবে। আমাদের এই রাজ্যের সিএম একজন মহিলা, এই রাজ্যের এই দেশের রাষ্ট্রপতি একজন মহিলা, তাহলে একজন মহিলা হয়ে তারা যদি দেশ চালাতে পারে আমি কেন পারবো না? প্রথমে এই চিন্তা ভাবনাটা ধরতে হবে। ঠিক আছে, আমি সেটাই বলবো। সবাইকে অনেক ধন্যবাদ এই প্রোগ্রামে আসার জন্য। এবং এই প্রোগ্রামের মধ্যে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা করতে চাইছি, যে মেয়েদের সাথে কিরকম কি ঘটনাগুলো ঘটে এই বয়সে, এই বয়সটা হচ্ছে ঝড়ঝাপটার সময় বলি আমরা, কারণ এই সময় অনেক ভালো লাগা আসে, কিন্তু সেগুলো তো বুঝতে পারি না যে আজকে যে ভালো কালকে সে খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আমি একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি, ছোট্ট ভিডিও দেখে তারপরে কিছু বলবো আমরা।
দেখলে ভিডিওটা, কি বুঝলে? দুটো বান্ধবী ছিল, একটার নাম রহিমা আর একটা রূপসা। দুজন দুটো কমিউনিটি থেকে বিলং করে, একজন মুসলিম একজন হিন্দু। রহিমার কি হলো, ওই যে পান পাতা নিল না, দেখলো তো? পান পাতা মানে বিয়ের জন্য রাজি হয়ে গেল। যখন ওর বাড়ির লোক বাবা মার পান পাতা নিয়ে নিল, কিন্তু মেয়েটা ঘরের মধ্যে চলে গিয়ে কাঁদতে কাঁদতে, মানে ও বিয়ে করতে চায় না এখন। বাড়িতে ওর বাবা মা জোর করে বিয়েটা দিয়ে দিল। তারপরে কি হলো, রহিমার সাথে যে পণের জন্য বিভিন্ন টাকা পয়সার জন্য মারধর শুরু করলো। মারধর করে ওকে হসপিটালাইজ করে দিল। আর একটা বন্ধু রূপসা কি করলো, রূপসা ও একা হয়ে গেল। তখন একজন ছেলে এসে ওকে ভালোবাসার ফাঁদ পেতে ওকে নিয়ে চলে গেল কোথায়, মুম্বাই, যে কোনোদিন যায়নিও, গেল তো। মুম্বাই গিয়ে কি করলো, দেখবো ওই ছেলেটা মেয়েটাকে ট্রেন থেকে নামিয়ে আগে চলে আসলো। ওই কিছু লোকের কাছ থেকে টাকা পয়সা নিল, নিয়ে ওকে বিক্রি করে দিল। কিন্তু মেয়েটা কি করলো, সাহসের সাথে পালিয়ে গিয়ে একটা পুলিশ অফিসারের কাছে চলে গেল। ও গিয়ে বললো যে আমি আমার বাবা মার কাছে যেতে চাই, তাই তো। এবং সেই পুলিশ অফিসারের মাধ্যমে কি করলো, ওর বাড়িতে ফেরত আসলো। তখন এই রূপসা আবার রহিমাকে হসপিটাল দেখতে গেল যে এই ঘটনাগুলো ঘটেছে, ওর সাথেও ঘটেছে এর সাথেও ঘটেছে, দুজনের দুটো ঘটনা আলাদা আলাদা। ব্যাপারটা হচ্ছে এটাই। তারপরে ওরা কি করলো, মিটিং করলো, সকলার মিটিং, যেটা আমরা এখন করছি। তোমাদের জানাচ্ছি যে এই ঘটনাগুলো ঘটছে, ওরা আরো অনেক মেয়েদের সচেতন করলো যে আমাদের সাথে এরকম হয়েছে, তোমাদের সাথে যেন এরকম না হয়। মেয়েগুলো কি বললো, হ্যাঁ দিদি আমরাও ঠিক এই তোমাদের কথাগুলো মেনে চলবো। তারপরে আবার ওরা স্কুল লাইফে কিন্তু ব্যাক করলো, তাই তো। ব্যাপারটা তো সেটাই। তোমরা সবসময় এটাই ভাববে যে আমাদেরকে আগে ভালো করে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করেই আমাদেরকে এস্টাবলিশ হতে হবে বিভিন্ন সেক্টরে। কেউ ভালো ডাক্তার হতে পারে, কেউ ভালো টিচার হতে পারে, কেউ ভালো পুলিশ হতে পারে, আইপিএস আইএস বিভিন্ন রকম পরীক্ষা আছে। ভালো বিডিও হবে, দেশ সামলাবে। তো তোমরা আজকে স্যারেরা আছে, স্যারেরা তো 60 বছর পরে রিটায়ারমেন্ট হয়ে যাবে, আমরাও তো রিটায়ারমেন্ট হয়ে যাবে, তখন এরপরে তো আমাদের পরে তোমরা আসবে। ব্যাপারটা তো সেটাই। সবসময় এটাই ভাবতে হবে যে আমরাই হলাম নেক্সট জেনারেশন, আমরা দেশের ভবিষ্যৎ। আমরা যদি ঠিক থাকি, দেশও ঠিক হাতে থাকবে। এই কথাটা যখন আমি ছোট ছিলাম, আমাদের স্কুল মাস্টারমশাই বলতো যে তোরা তো দেশের ভবিষ্যৎ, তখন তো আমরা বুঝতাম না যে আমরা কি করে দেশের ভবিষ্যৎ হলাম। কিন্তু এখন তো বুঝতে পারি যে আমরা কি করে দেশের ভবিষ্যৎ। আর একটা কথা, একটা কথা মধ্যে মাথায় রাখবে যে 18 বছর হয়ে যাওয়া মানে তুমি সমস্ত ডিসিশন নিতে পারবে এমন কোনো বয়স হয়ে যায়নি। আমার একটা কেস বলছি, আমার কেস আছে, এই মাসের 1 তারিখেই একটা কেস হয়েছে। মেয়েটার বয়স 16 বছর, গড়িয়াতে থাকতো ভাড়া বাড়িতে, এবং ওই স্কুলে একটা ছেলের সাথে পরিচয়, ছেলেটার বয়স 17 বছর। ছেলে মেয়েটা দুজনেই পালিয়ে গেছে, ঠিক আছে। এখন মেয়েটাকে আমরা খুঁজে পাইনি। আমি হয়তো কালকে যাবো কলকাতায় রেডে, যত খুঁজে পাওয়া যায় ওকে। ব্যাপারটা সেটাই। ওর মা একটা নার্সের চাকরি করে, মেয়েটা বাড়িতে একা একা থাকতো। ছেলেটা সেই একাকিত্বের সুযোগ নিয়ে ওর সাথে ফোনে প্রেমালাপ শুরু করে। এইবার ধরো মেয়েটাকে ওই ছেলেটা কোথাও বিক্রি করে দিতে পারে, তখন মেয়েটা করে যাবে, কোন রেড লাইট এরিয়াতে চলে যেতে পারে। ওর সাথে অনেক বাজে বাজে ঘটনা ঘটতে পারে, যেখান থেকে ও নাও ফিরে আসতে পারে। আমরা হয়তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি রিকভার করার, কিন্তু যদি না করতে পারি একটা খারাপ জায়গায় চলে যাবে মেয়েটার ভবিষ্যৎটা। একটা কালো সমাজের একটা কালো দিকের সাথে ওকে অনেক ফেস করতে হবে। সেই সময় সবসময় মনে রাখবে যে যদি কোনো সমস্যা হয় সবসময় তোমার স্কুলে স্যারকে জানাবে, বাড়িতে মা, এই বয়সে মা তো ফ্রেন্ডের মতো। 15 বছর 16 বছর পরে বাবা মার সাথে বন্ধুর মতো মিশতে হবে, বাবা মার সাথে একদম বন্ধুর মতো আলোচনা করতে হবে যে এই ছেলেটা আমার সমস্যা করছে, এখানে আমি প্রবলেম করছি, আমরা আছি, আমরা সবসময় তোমাদের পাশে আছে। যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে, আমরা সেটা ব্যবস্থা করব। সবসময় এটাই ভাববে যে আমাদেরকে একটা ভালো জায়গা তৈরি করতে হবে, আমাদের নিজের সে প্রতিষ্ঠিত হতে হবে। আমরা কখনো খারাপ হাতে পড়বো না, কারো খারাপ বুদ্ধিতে পড়বো না, যাতে আমাদের জীবনটা নষ্ট হয়ে যায়। তোমরা সব একটা ফুলের মতো। এবারে আমি স্যারকে কিছু বলবো, আমার আরো ভিডিও আছে, স্যার কিছু বলুক, তবে আর একটা ভিডিও আমি দেখাবো। আমি হেডমাস্টার স্যারকে বলবো কিছু বলার জন্য। আচ্ছা, আমি আমার আইডেন্টিটি দেখি। আমি হলাম তাকদির থানার সাব ইন্সপেক্টর, আমার নাম সুজয় অধিকারী। আজকের এই স্বয়ং শিক্ষা
যে কর্মসূচি নেওয়া হয়েছে কাকদ্বীপ থানা প্রশাসনের পক্ষ থেকে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সুজয়বাবুর সাথে আমাদের ব্যক্তিগত আলাপ অনেক গভীরে। আমাদের সুব্রতবাবু আছেন, থানার অন্যান্য অফিসাররা আছেন, স্যার আছেন, আমাদের অন্যান্য স্যারেরা আছেন এবং তোমরা যারা উপস্থিত আছে এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ। যেটা বলার সেটা হচ্ছে এই স্বয়ংশিক্ষা প্রোগ্রাম আগে স্কুলে অনেকবার হয়েছে, তা এই বিষয়গুলো আলোচনা হয়েছে। বিডিও অফিসে যে প্রোগ্রাম হয়, রাজ্য সরকার নানা ধরনের কর্মসূচি নেয়। এর উদ্দেশ্য একটা যে এই যে সামনে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা। আগের প্রোগ্রামে সময় একটা তথ্য এখানে এসেছিল যেটা জেনে আমি খুব শকড হয়েছিলাম। সেটা হচ্ছে এই যে নারী পাচার এবং শিশু পাচার, এই সমস্ত বিষয়ে আমাদের জেলা হচ্ছে টপার। স্যারেরা তথ্যটা কনফার্ম করবেন, আমাদের জেলা সম্ভবত টপার, রাজ্যের মধ্যে টপার। এবং এই লক্ষ্মীকান্তপুর, ভাঙড়, ক্যানিং, বাসন্তী, পাথর প্রতিমা, এই জায়গাগুলো খুব মানে তখন শুনেছিলাম যে একটা রেড জমি আছে, মানে খুব ভালনারেবল জায়গায় আছে। কাজে আমাদের এই টপার থাকলে তো চলবে না, আমাদের এইখানে টপার হওয়াটা কোনো ক্রেডিট না, এটা ডিসক্রেডিট। এই বিষয়গুলো শুধুমাত্র প্রশাসন আমাদের সাহায্য করতে পারে না, আমরা নিজেরা সাহায্য করতে পারি। সেই জন্য আমাদের স্বয়ং সিদ্ধা হতে হবে। বহু বছর আগে একটা সিনেমা হয়েছিল স্বয়ং সিদ্ধা বলে, মিঠু মুখার্জি ছিল। তা সেখানে ওই যে নায়িকা তার হাজবেন্ডকে তার ভাইরা মারধর করে এই সমস্ত, তা সে মেয়েটা তার হাজবেন্ডকে বাঁচিয়েছিল প্লাস নিজে বেঁচেছিল। সেই সেই সিনেমাটা এইটা দেখানো ছিল। তা এটার উদ্দেশ্য সেই রকম কিছু, যে প্রশাসন আমাকে সবসময় বাঁচাতে আসবে না, আমি নিজে যদি সচেতন হই, নিজে প্রশাসনের কাছে যদি যাই, তাহলেই আমি আমাকে রক্ষা করতে পারবো, নাহলে কিন্তু কেউ আমাকে রক্ষা করতে পারবে না। এই কারণে এই কর্মসূচির এরকম একটা নাম দেওয়া হয়েছে। একটা হেল্পলাইন নম্বর আছে, সম্ভবত 100 বা 112, যে কোনো নাম্বারে কোথাও থেকে কোনো একটা ঝামেলা হচ্ছে। এখন সর্বত্র পুলিশ পাওয়া যায়, পুলিশ সর্বত্র থাকে, মোড়ে মোড়ে থাকেন, হয়তো সাব ইন্সপেক্টর বা এএসআই নেই, কিন্তু আমাদের সিভিক ভাইরা যারা বা বোনেরা থাকেন তাদেরকে বললেও তারা তোমাকে সাহায্য করবে, কিন্তু নিজেকে নিজে সাহায্য করতে হবে। আমি যদি ফেসবুক দেখে আর ইনস্টাগ্রামে দেখে যদি ভিতরে ভিতরে আমি স্টিং অপারেশন করি, তাহলে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। এটা শুনে অনেকে হাসছে। তাই আমাদের স্কুলে এই ঘটনা ঘটছে। আমাদের স্কুলের স্টুডেন্ট 18 বছর বয়স হয়নি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে দেখা যাচ্ছে ফর্ম ফিল আপ করে গেছে এমনি সিভিল ড্রেসে, তারপরে যখন অ্যাডমিট নিতে আসছে হাতে হাতে শাঁখা সিঁদুরটা মুছে দিয়ে এসছে, শাঁখাটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো একটা সময় সেটা বেরিয়ে পড়ছে। তাই এটা কেন হবে? কি 25,000 টাকা পাওয়ার জন্য? তা তো নয়। 25,000 টাকা তুমি 25 বছর বয়সে বিয়ে করলেও পাবে, তাতে এত তাড়াহুড়ো কিসে? চাকরি নাই বা পেলে, কিন্তু ভালো ভালো গৃহিণী হতে গেলে বা ভালো ভবিষ্যতে মা হতে গেলে তো পড়াশোনাটা কমপ্লিট করতে হবে, তা নয়। ওই কথা আছে না যে নান্টু ঘটকের কথা শুনে অল্প বয়সে করলাম বিয়া, তা এই জিনিস করা যাবে না। ওগুলো গানে শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবে ভালো লাগে না, বাস্তবটা অনেক কঠোর। সেই বিষয়গুলো মাথায় রেখে, এবং আমি গ্রামে থাকি, জানি এই অল্প বয়সের বিয়ে, এই 16, 17, 18তে যারা বিয়ে হয়, এ বিয়ে কোনোদিন টেকে না। আমার বাড়িতে পঞ্চায়েত মেম্বার ছিল, ডেলি একটা করে এরকম সমস্যা আসতো, এবং কোনোদিন এই বিয়ে টেকে না। 18 বছর বয়সের বিয়ে কোনোদিন টিকবে না, টিকতে পারে না। কারণ ওই যে ভালোবাসা, ওটা ভালোবাসা নয়, ওটা মোহ। এই ভালো খাবার দেখলে, ভালো পোশাক দেখলে যেমন একটা লোভ হয়, ওটা লোভের মতো, ওটা মোহ। ও মোহ থাকবে না, ও মোহ ভেঙে যাবে। বাকি কথা বলবেন, ভিডিওতে দেখাবেন, আরো স্যারেরা আছেন বক্তব্য রাখবেন। এইটুকু শুধু আমার পক্ষে বলা। কাকদ্বীপ থানা প্রশাসনকে ধন্যবাদ, তারা আমাদের স্কুলকে বেছে নিয়েছেন বললেন। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। এবার আমি মাইক্রোফোনটা দেবো একজনের কাছে,
তিনি হলেন আমাদের সুব্রত দা। ওনার সাথে আমরা অনেক এরকম মেয়ে রিকোয়ারি করেছি বিভিন্ন জায়গা থেকে, দিল্লিতে বিভিন্ন জায়গায়। এবার উনি তার কিছু কিছু গল্প বলবেন, ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন যে ওনার এই কাজ করতে গিয়ে কি কি সমস্যা হয়েছে, কি কি ফেস করেছে, কি অভিজ্ঞতা, ওনার কাছ থেকে আমরা শুনবো। দাদা প্রথমেই জিজিভিকের পক্ষ থেকে আমি আমার নিজের স্কুল সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির, তার হেডমাস্টার মশাই, সমস্ত মাস্টারমশাইদের এবং আমার প্রিয় থানা কাকদ্বীপ, সেই কাকদ্বীপের যিনি পুলিশ অফিসাররা এসছেন তাদের সবাইকে জিজিভিকের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন, এবং সঙ্গে আমার সামনে যে সমস্ত আগামী প্রজন্ম ভবিষ্যতে দেখতে পাচ্ছি তাদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা। এবারে আসি মেইন টপিকে। আমি প্রথমেই তোমাদের কাছে একটা প্রশ্ন শুনে দেব। তোমরা কেউ কি সোফিয়া কুরেশি, ভূমিকা সিং, ইউসুফজাই মালালা, সানিয়া মির্জা, স্মৃতি মানখানা, এদের কোনো কারো নাম শুনেছ? যদি কেউ শুনে থাকো একটু দাঁড়াও। হ্যাঁ সুফিয়া কুরেশি নাম শুনেছি। হ্যাঁ বলো, কে উনি? কে? উইং কমান্ডার, অপারেশন সিন্দুরের কমান্ডার ছিলেন। ঠিক আছে, ঠিক আছে, বসো। যাই হোক, এগুলো তোমাদের জানা উচিত, জেনে নেবে, কারণ আমরা যে প্রোগ্রামটার মধ্যে এসেছি ভবিষ্যতে তোমাদের মধ্যে হয়তো কেউ ওই পদটা অলঙ্কৃত করতে পারে। তাই সবাইকে বলি, সোফিয়া কুরেশি হচ্ছেন আমাদের সৈন্য বিভাগের একজন কর্নেল এবং তিনি কানপুর আইআইটির প্রথম স্তরের স্নাতক। ভূমিকা সিং উইং কমান্ডার, মানে যিনি প্লেন চালান। সানিয়া মির্জা আমাদের আন্তর্জাতিক টেনিস খেলোয়াড় এবং স্মৃতি মানখানা আমাদের মহিলা ভারতীয় টিমের সহ ক্যাপ্টেন, মানে সহ অধিনায়ক। তা যাই হোক, যে কথাটা বলতে এসেছি আমি, আজ এই প্রোগ্রামে তোমরা সবাই দেখতে পাচ্ছ স্বয়ং সিদ্ধা থেকে একটা ফার্স্ট একটা পোস্টার আছে। এই পোস্টারে কি লেখা আছে? নারী ও শিশু পাচার, বাল্য বিবাহ, বাল্য শ্রম, শিশু শ্রম ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক শিবির। প্রথমেই আমরা আসবো পাচার কাকে বলে। পাচারটা কি? পাচার হয়ে গেলে আমার কি হয়? পাচার হতে ক্ষতি কোথায়? পাচার কি গায়ে মাকে না মাথায় দেয়? তাহলে প্রথমেই বলতে হবে, কোন নাবালিকা কিংবা নাবালককে তার ইচ্ছার বিরুদ্ধে হোক বা স্ব ইচ্ছায় হোক কোন দুরভিসন্ধিমূলক কাজে অন্যত্র বিক্রি করা কিংবা কোন বদ বা বাজে কাজে লিপ্ত করে দেওয়ার জন্য অন্যত্র সরিয়ে দেওয়ার নামই পাচার। সেটা তার সমতেই হোক অমতেই হোক। এবার একটু ডিটেলস বলি। এই যে মেয়েটা তুমি এখানে বসে আছো, তোমার বয়স এখন অল্প, এখনো তুমি আবেগে ভরপুর, তুমি পড়াশোনা করছো, তুমি ভাবছো আমি একজন বড় ডাক্তার হব, কি আমি একজন বৈজ্ঞানিক হব, কি আমি একজন পুলিশ অফিসার হব, কিংবা আমি একজন মাস্টারমশাই হব। ঠিক সেই মুহূর্তে মানুষের ভালো কিন্তু অনেকে দেখতে পারে না। তোমার আসা যাওয়ার পথে তুমি দেখবে এপাশ ওপাশ তাকালেই কিছু যুবক যারা রাস্তার পাশে কোনো কাজ নেই, কম মনে টোন টিটকিরি করছে, কিংবা তোমার সম্পর্কে একটু ভালো ভালো কথা বলে তোমাকে কিন্তু তোমার মনটা কিন্তু ভিজিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটাই হচ্ছে বিপদ। তোমাকে যদি আমি এখান থেকে মেদিনীপুর যেতে বলি কাউকে কিছু না দিয়ে, তুমি কিন্তু যেতে পারবে না ওই জায়গায়, কারণ তুমি পথটা চেনো না। আর তোমাকে যদি তুমি যদি কোনো অজানা অচেনা লোককে সাহায্যের জন্য ডাকো, সে তোমাকে কতটা সাহায্য করবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মধ্যে থেকে যায়। সে হয়তো তোমাকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে সাহায্যের নাম করে তোমাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে বিক্রি করে দিতে পারে।
তোমাকে খুন করতে পারে, তোমাকে রেপ করতে পারে, অনেক কিছু বাজে ঘটনা সে ঘটাতেই পারে। সেই জন্য আমাদের প্রথম কথা কি, পথ আমি চিনে চলবো, আর মানুষ আমি চিনে বলবো। তো সেটা কারা চেনাবে? সেটা কারা চেনাবে? সেই চেনানোর জন্যই তুমি কিন্তু প্রাথমিক স্তর থেকে তোমার মার বুকের দুধ ছাড়ার পর থেকে বাবার হাত ধরে, মায়ের হাত ধরে গুটি গুটি তুমি বিদ্যালয়ে প্রবেশ করেছো। সেই বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়, তার থেকে উচ্চতর বিদ্যালয়ে তুমি এখন অধ্যয়নরতা। তাহলে তোমাকে তোমার প্রশ্ন তোমাকে কিন্তু তোমার পথ চিনিয়ে দেবে, তোমার প্রশ্ন তোমাকে কিন্তু মানুষ চিনিয়ে দেবে। সেই প্রশ্নটা কাকে করবে? এই স্যারেরা আছেন, এই স্যারেরাই কিন্তু তোমাদের অভিভাবক। বর্তমানে তোমাকে তোমার কর্মস্থলে না পৌঁছানো পর্যন্ত তুমি কিন্তু এই স্যারেদের, তোমরা কিন্তু এই স্যারেদের মানে আন্ডারেই কিন্তু তোমরা আছো। ফলে আর একটা কথা আমাদের স্যার বলে গেলেন, যখনই কোনো বিপদে পড়বে, যখনই কিছু খুঁজে পাবে না, তোমাদের স্যারেদের জানাবে, অভিভাবকদের জানাবে, আমাদেরও জানাতে পারো। সর্বোচ্চ তোমার থানা কাকদ্বীপ থানা, তোমার থানা হয়তো কোস্টাল থানা, কোনো কিছু না করে বাবা মাকে নিয়ে সোজা সেই থানায় যাবে, তোমার বিপদের কথা বলবে। বেশি আমি দীর্ঘায়িত করবো না, অনেক কিছু ক্লাস তোমাদের মধ্যে আছে। এই কথাটা তোমাকে বললাম যে পাচার, এই পাচার হয়ে যাওয়ার পর তোমাকে হয়তো বিবাহের প্রলোভন দিয়ে তোমাকে নিয়ে গেল, কিন্তু গিয়ে দেখলে তুমি একটা অন্ধকার কুকুরিতে পড়ে আছো। সেখানে পিশাচেরা তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তাহলে তুমি ভুল করেছিলে, তুমি মানুষ চিনতে পারোনি, তাই তুমি কিন্তু পাচারের জন্য পাচার হয়ে গেলে। তাই আমাদের কিন্তু প্রতিজ্ঞা করতে হবে যে আমরা কেউ পাচার হব না। আমরা কেউ আমাদের অভিভাবক, আমাদের আত্মীয় স্বজন, আমাদের মা বাবা ছাড়া আমরা কিন্তু সহজে কাউকে পরীক্ষা নিরীক্ষা না করে তার সঙ্গে কিন্তু আমি আমার মনের আদান প্রদান করব না। আরেকটা কথা, এই বাল্য বিবাহ। আজ সরকার এত কিছু করে যে বাল্য বিবাহ করা যাবে না, খুব খারাপ লাগছে, অনেকের হয়তো খুব খারাপ লাগছে। আরে বাবা, প্রেম করবো, মেয়ে ছেলে হয়েছে, বিয়ে করবো, বাচ্চা কাচ্চা হবে, মানুষ করবো, এ হবে, কেন এই পুলিশরা আমাদের পিছনে লাগে, এনজিওরা আমাদের পিছনে লাগে, স্যারেরা আমাদের বকা ঝোকা করে, কেন? কারণটা কি হতে পারে? মেয়ের আজ নয় কাল, মেয়ে বড় হয়েছে, আজ নয় কাল তাকে বিয়ে দিতেই হবে। তো কেন 18 বছর বয়সে মেনে দিচ্ছে? কেন এটা 16 নয়, কেন এটা 14 নয়? প্রশ্নটা আসতেই পারে। আচ্ছা, তোমরা কি এখন দেখেছো? ছোটবেলায় দেখতে অনেক কানা খোঁড়া খঞ্জ কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতে, কিন্তু পয়সা দাও। এখন কিন্তু তাদের পরিমাণটা কমে গেছে, ঠিক কিনা? তাদের কিন্তু খুব কম দেখতে পাওয়া যায়। এইটার কুফল, এই কানা খঞ্জ প্রতিবন্ধী, এই বাল্য বিবাহের কুফল। একটা নারকেল গাছ তোমার বাবাকে জিজ্ঞেস করবে, দাদুকে জিজ্ঞেস করবে, যদি সে নারকেল গাছের চারা তিনি রোপণ করেন, তাহলে যে নারকেল গাছ পাকা, যে নারকেল গাছের বয়স হয়েছে, সেই গাছের নারকেলই কিন্তু তিনি চারা রোপণ করেন, যাতে সেটা হৃষ্টপুষ্ট হয়। তাহলে এখন তোমরা এখনো বাচ্চা, 18 বছর পর্যন্ত তোমরা এখনো নাবালিকা, তোমাদের দেহের গঠন এখনো সম্পূর্ণ হয়নি। ফলে একটা বাচ্চা সে কি করে আরেকটা বাচ্চার জন্ম দিতে পারে? তাহলে সে নিজে দুর্বল হবে, বাচ্চাটাও দুর্বল হবে, বাচ্চাটার সমস্ত অংশ কিন্তু পুষ্টতা পাবে না। তাই সেই জন্যই সরকার কিন্তু অনেক ভেবে চিনতে, অনেক ডাক্তার, অনেক ভালো বিশেষজ্ঞদের মতামত নিয়ে কিন্তু আজকের ইউনিসেফ এইটা করেছেন। ইউনিসেফ, ইউনাইটেড নেশন চাইল্ড ফান্ড, রেস্কিউ ফান্ড। ফলে তারা লাখ লাখ কোটি কোটি টাকা কিন্তু খরচা করছে এই ভারতবর্ষে, যে ভারতবর্ষের ছেলে মেয়েরা, এই যে নাবালিকারা, তারা খেতে পাচ্ছে না, তাদের মস্তিষ্ক উর্বর হচ্ছে না। আজকের এই খেতে না পাওয়ার জন্য, অভাবের তাড়নায় বাবা মা বাধ্য হচ্ছে কাজের নাম করে তাদের বাইরে দিয়ে দিতে, আর সেই কাজের নাম করে বাইরে গিয়ে তারা পাচার হয়ে যাচ্ছে। আজকের এই যে মিড ডে মিল, আজ এই মিড ডে মিলটা কিসের জন্য? এই মিড ডে মিলটার কনসেপ্ট এইখানে যে যদি গরিব বাচ্চারা যদি না খেয়ে পড়াশোনা করতে, পড়াশোনা হয় না, তাহলে তাদের মন কিন্তু আনচান হয়, তাদের মন কিন্তু পড়াশোনার মধ্যে নিবদ্ধ থাকে না। তখনই তাদের মধ্যে তাদের মধ্যে যে কুচিন্তা কিন্তু তাদের মধ্যে প্রবেশ করে, এবং সেই কুচিন্তার একটা ফল কিন্তু এই পাচার কিংবা এই বাল্য বিবাহ। তাই
সবাইকে বারবার বলছি তোমরা সবাই ভালো থাকো, সুখী থাকো। তোমাদের মধ্যে স্যার বলে গেলেন যে আগামী দিনের পুলিশ, আগামী দিনের ডাক্তার, আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের মধ্যেই আছে। মা বাবা এত কষ্ট করে, মা 9 মাস 10 দিন কষ্ট করে পেটে ধরে তোমাকে ভূমিষ্ঠ করিয়েছেন। বাবা মানে না কথা বলে কিভাবে তিনি ইনকাম করে, কি কষ্ট করে ইনকাম করে, যাতে তুমি সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে পারো, তার জন্য দিন রাত মেহনত করে যাচ্ছেন কোনো কথা না বলে। ফলে তাদের দুঃখ দিও না, তাদের দুঃখ দিলে ভগবানও তোমাদের ক্ষমা করবে না। তারা কোনোদিনই তোমাদের কোনো খারাপ ছেলের হাতে দেবেন না, কিংবা কোনোদিনই তোমাদের খারাপ কথা বলবেন না, খারাপ জায়গায় পৌঁছানোর কথা বলবেন না। সর্বোপরি বারবার বললাম, বিপদে যদি পড়ো, তোমার নিকটস্থ থানা আছে, স্যারেরা আছে, পঞ্চায়েত আছে, আমরা আছি, তোমরা তাদের কাছে হেল্প চাইবে, তোমাদের কাছে সাহায্য কিন্তু পৌঁছে যাবে। আর বেশি কথা বলবো না, সবাইকে ভালোবাসা জানিয়ে, স্যারেদের কাছে স্যারেদের আশীর্বাদ নিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। ঠিক আছে, আমরা বেশি এখন সবারই টাইম শর্টের মধ্যে পড়ার চেষ্টা করছি। দিবঙ্কর ভিডিওটা চালাও।
হ্যালো, তোমরা অনেকক্ষণ ধরে এখানে বসে আছো, আমি বেশি টাইম নেবো না তোমাদের, আর 10 মিনিটের মধ্যেই বলে দেবো যা বলার। ভিডিওটা তোমরা দেখলে তো সবাই? ভিডিওটা দেখে কি বুঝতে পারলে? তাহলে তোমরা যদি কেউ এরকম বাজে ব্যবহার করে, তোমাদের যে বয়স, তোমরা ভাবো এই বয়সে কেউ যদি বাজে ব্যবহার করে, বাড়িতে বলতে ভয় পাও বা স্কুলে কাউকে বন্ধু বান্ধবীকে বলতেও ভয় পাও, কিন্তু না, এরকম যদি কোনো ঘটনা ঘটে, সেটা বাড়িতে যে গার্জেন আছে, মা আছে, বাবা আছে, তাদের সাথে অবশ্যই শেয়ার করবে। বুঝতে পেরেছো তো সবাই? হ্যাঁ কি না? এরকম ঘটনা ছেলে মেয়ে বলে না, শুধু যদি ছেলেদের সাথেও ঘটে তাহলে অবশ্যই বাড়িতে বলবেন। বাড়িতে যদি বলতে অসুবিধা হয়, স্কুলে আপনাদের স্যারেরা আছেন, ক্লাস মনিটর আছে, ক্লাস টিচার স্যারেরা আছেন, সবার কাউকে যদি বলেন, তাহলে কিন্তু এই ঘটনাটা আর হবে না, এটা বুঝতে হবে। আর যেটা বলার আছে, তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট কার কার আছে? হেডসেটের সামনে আছে বলে হয়তো কেউ বলতে হাত তুলছে না, কিন্তু যেটা বলার, ফেসবুকের দুনিয়া কিন্তু যতটা দেখতে ভালো লাগে ততটা কিন্তু বাজে। তোমরা হয়তো ভাবো ফেসবুকে কোনো একটা ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর হাই হ্যালো করে কথা বলছে, ভালোভাবে কথা বলছে, তাই তো? আর তার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছো, তোমরা কিছু ছবি পাঠাচ্ছ, কিন্তু এইগুলো কিন্তু করবে না, কখনোই করবে না। কেন? তোমাদের যে বয়স, তোমরা বুঝতে পারবে না ছেলেটা কি ভালো না বাজে, তার মোটিভ কি আছে, এগুলো তো বুঝতে পারবে না। এর জন্য ফেসবুক বা ইনস্টাগ্রাম যদি কারো থেকে থাকে, বলবো অ্যাকাউন্টটা লক করবে, ঠিক আছে? কানে গেল তো সবার? আর নিজের পার্সোনাল ছবি বা কোনো ছবি কাউকে পাঠাবে না, খুব চেনাশোনা হলে তাও পাঠাবে না কিন্তু। কেন? আজকালকার জেনারেশনে একবার ফেসবুকে যদি ছবি ভাইরাল হয়ে যায় কারোর, বা কোনো ছবি পোস্ট হয়ে যায়, সেই ছবি কিন্তু ডিলিট হয় না। আমি তো বলবো তোমাদের এখন ফেসবুক করার বয়স হয়নি, ফেসবুক করবে না কেউ। যদি খুলে থাকো কেউ, তাহলে প্রোফাইল লক করবে আর কোনো ছবি পোস্ট করবে না, ঠিক আছে? আর যেটা বলার, স্বয়ংসিদ্ধা মানেটা বুঝতে হবে তোমাদের। প্রথম যে জিনিসটা, আমাদের দেশ ভারত পশ্চিমের দেশ ইউরোপ বা আমেরিকা থেকে কোথায় পিছিয়ে, এটা প্রথমে আমাদের বুঝতে হবে। পশ্চিমের দেশগুলোতে ছেলে আর মেয়ে সমান, মানে একই কাজ করে, ওটা কোনো বিভেদ রাখা হয় না। ভারতেও বিভেদ রাখা হয় না, কিন্তু কি হচ্ছে ভারতে, যে মেয়েরা কিছু দিক দিয়ে অনেক সময় পিছিয়ে পড়ে থাকছে। স্কুল পাস করছে, তারপরে কলেজে যাচ্ছে, কিছুজন কলেজে যাওয়ার পর কি করছে, বিয়ে করে সংসার করছে, তাই তো? স্বয়ংসিদ্ধা মানে নিজের পায়ে দাঁড়ানো। তোমাদের আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, তাই তো? সবাই দাঁড়াবে তো নিজের পায়ে? নিজের পায়ে দাঁড়ানোর জন্য কি করতে হবে? ভালো করে পড়াশোনা করবে। এখন পড়াশোনা করার পরে হচ্ছে কলেজে যাবে, কলেজে গিয়ে পড়াশোনা করলে তারপরে কোনো চাকরি করবে বা কি কোনো যাই করার করে নিজের পায়ে আগে দাঁড়াতে হবে, যাতে ভবিষ্যতে আজ থেকে 10 বছর পর বা 15 বছর পর যদি কারোর সাথে ঝামেলা হয়, বাবা মায়ের সাথে ঝামেলা, নিজের খরচাটা নিজে চালাতে পারে, এটা প্রথমে বুঝতে হবে। কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকা চলবে না। বুঝাতে পারলাম তো সবাইকে? আর তেমন কিছু আমার বলার নেই, স্যারকে বলবো, আর স্যার যদি কিছু বলে বলুক। ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে টাইম দেওয়ার জন্য। ব্যাপারটা হচ্ছে, তোমরা এখান থেকে কি বুঝলে আমি সেটা জানতে চাই। কিছু বুঝলে কি বুঝলে না? আমাদের এই প্রোগ্রামটার সার্থকতা কি, আমি সেটা জানতে চাইছি, যে এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম। আমি শুধু এই একটা কথা জানতে চাই, যে এখান থেকে আমি কিছু শিখলাম তো, হ্যাঁ কি না? কি শিখলাম? যে ফেসবুকের যে ছেলেটার কেটিএম বাইক আছে, তার ছবি যদি ছাড়ে সঙ্গে সঙ্গে তাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো তো? কেন? দেখতে হবে যে যত ভালো, গোলাপ ভালো, দেখতে ভালো, কিন্তু গোলাপের সাথে কাটাও কিন্তু আছে, এটা ভাবতে হবে। যেরকম ভালো জিনিস সেরকম খারাপ জিনিস আছে। তোমরা এখন কি করো,
বাড়ি থেকে আসো, স্কুলে আসো, পড়াশোনা করো, বাড়ি চলে যাও। আর কিছু করো না। বাইরের পরিবেশ তোমরা জানো না, বাইরে কি আছে, কটা লোক ভালো কটা লোক খারাপ, সেই সম্পর্কে তোমাদের কোনো অভিজ্ঞতা নেই। তাই 18 বছর হলেও সেই অভিজ্ঞতা হবে না। সেই অভিজ্ঞতা কবে আসবে? যখন মানুষের সাথে সহযোগিতা পাবে, মানে কাজ করতে গিয়ে সহযোগিতা পাবে না, নিজের বন্ধু ধোকা দেবে, তখনই তো আসল জ্ঞানটা আসবে। বই পড়ে কখনো জ্ঞান আসবে না। বই পড়ে বাস্তব জ্ঞান কখনো আসবে না। বাস্তব জ্ঞান কখন হবে? যখন তুমি আঘাত পাবে, যখন তুমি কোনো কাজে বাধা হবে, তখনই আসল তোমার শিক্ষাটা হবে। তাই সবসময় এটা ভাববে যে এই যে স্যারেরা বসে আছে, এনারা তোমার গাইড, টিচার মানে সমস্ত দিক থেকে সে গাইডেন্স দিতে পারে। তারা জানে, তাদের অভিজ্ঞতা অনেক বেশি। তোমাদের মতো হাজার হাজার ছাত্রছাত্রী তাদের কাছে পড়ে গেছে, তাদের অনেক সমস্যা তারা সমাধান করে দিয়েছে। আমরা আছি, আমরা জানি যে বাস্তবে কি সমস্যাগুলো হতে পারে। এটাই, আর কিছু না। যাদের বাবা মার একটাই মেয়ে, ভালো করে বুঝে দেখো, সেই মেয়েটা যদি চলে যায়, তাহলে সেই বাবা মাটা কোথায় যাবে? কোথায় যাবে তুমি ভেবে দেখেছো? তারা থানায় যাবে, কাঁদতে কাঁদতে, স্যার আমার মেয়েটা উদ্ধার করে দেন, এই আমার কাছে আছে। ঠিক আছে, তা ব্যাপারটা সেটাই। তুমি চলে গেলে ভাববে যে আমি বাবা মার একমাত্র মেয়ে, আমাকে আগে এস্টাবলিশমেন্ট হতে হবে, মানে আমাকে এস্টাবলিশ হতে হবে, আমাকে একটা জায়গা দাঁড়াতে হবে। আমার বাবা মার যদি কোনো শরীর খারাপ হয়, আমি তার ছেলের মতো কাজ করব। একটা ছেলে যেরকম, একটা মেয়েও সেরকম। এখন মেয়েরা কোনো দিক থেকে পিছিয়ে নেই। আমি তো এখানে যদি 100টা মেয়ে থাকে, 10টা ছেলে আছে, মেয়েরা কোথায় পিছিয়ে? মেয়েরা এগিয়ে। এটা ভাববো আমি সবসময়, মেয়েরা এখন এগিয়ে আছে, মেয়েরা পিছিয়ে নেই। এটা ভাবতে হবে, আর কিছু না। যা ভালো করে পড়াশোনা করো, আর সবাই ভালো মনের মানুষ হও, আর জীবনে ভালো জায়গায় যাও, এটাই বলবো, আর কিছু না। এই বলে আমি আজকে এই প্রোগ্রাম শেষ করছি। তাহলে প্রোগ্রাম দেখলেন, বাল্য বিবাহ, শিশু এবং নারী নির্যাতন, নারী পাচার, শিশু শ্রম, বধূ নির্যাতন, এই যে স্বয়ংসিদ্ধা যেটা নিয়ে এতক্ষণ অনুষ্ঠান হলো, প্রকৃত আমাদের এটা প্রচার করার উদ্দেশ্য যে এটাকে জনস্বার্থে প্রচারিত, কারণ এটা জনস্বার্থে আমরা প্রচার করলাম। আর আপনারা নিশ্চয়ই এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে আপনার এলাকার, অর্থাৎ এটা জনস্বার্থে কেন এই কারণে প্রচার করা, যেখানে আজকের দিনে এইরকম একটা যে সচেতনমূলক অ্যাওয়ারনেস করলো, এবং সেটা প্রশাসন যেমন করেছে, শিক্ষকরা যেমন করলো, তার সঙ্গে সমাজকর্মী যিনি ছিলেন তিনিও করলেন। তো এই জায়গায় বলা যে এটাকে বেশি বেশি করে আপনাদের এলাকায় এই প্রচারগুলো পাঠিয়ে দেবেন, যাতে করে আগামী দিনে এইরকম কোনো অপরাধমূলক কাজ যাতে না হয়, সেটা আপনাদেরকে নজর রাখতে হবে। আর এটা আমরা জনস্বার্থেই প্রচার করলাম। আর এইটা ছবিটা দেখালাম সমস্ত স্কুলের ছাত্রছাত্রী, কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের, তারা এতক্ষণ কিন্তু মনোযোগ দিয়ে শুনেছিল, আর তাদের সঙ্গে আমরাও ছিলাম। এবং এখন তারা ছেড়ে দেওয়া হয়ে চলে যাচ্ছে। আর তার পাশাপাশি এখানে শিক্ষকরাও রয়েছে, আমিও সঙ্গে রয়েছি আপনাদের সঙ্গে। বেশি বেশি করে এটা যেহেতু জনস্বার্থে প্রচার করতে হবে আপনাদেরকে, গ্রামে গঞ্জে শহরতলি শুধু নয়, আপনার এলাকায় আপনার আশেপাশে এইরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে, তাহলে কিন্তু সরাসরি যে স্বয়ংসিদ্ধা যারা দায়িত্ব রয়েছেন, প্রশাসন দায়িত্ব রয়েছেন, আরও যারা দায়িত্ব রয়েছে, তাদের কাছে কিন্তু আপনারা দায়িত্ব সহকারে পৌঁছে দেবেন কোনো খবর, তারা কিন্তু যত্ন সহকারে চেষ্টা করবেন আপনাদের এই অপরাধমূলক কাজের প্রতিকার করতে। তবে আমরা যেহেতু জনস্বার্থে প্রচার করছি, আপনাদের এই প্রচারটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।